জব্বার মণ্ডল নিজে বলেছেন আমার ম্যানেজারকে যে আপনার ম্যাডামকে আমার পাশে দাঁড়াইতে না করবেন, আমার পাশে বসতে না করবেন। আর একটা পোশাক নিয়ে কি ওনার ড্রেস আপের দিকে তাকানো যায় না। এটা আমার মান সম্মান। আমি বললাম আমার বাচ্চা স্কুলে যেতে পারে নাই, আমি কতটা সামাজিকভাবে আমি বিধ্বস্ত। আমার অনলাইনের সেল ফল করছে, আমার কোনো শোরুমে কাস্টমার যায় না কতদিন। মানুষ আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে একদম, এবং গুলিস্তান যে শব্দটি, গুলিস্তান শব্দটি কোথায় পেয়েছে, মানে যারা নিউজ করেছে বা যারা এই ধরনের টাইটেল ব্যবহার করেছে, গুলিস্তান শব্দটিতেও ভুক্ত অধিকারের কোনো কর্মকর্তা মুখে বলেন এই গুলিস্তান শব্দের কথা। আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি আমার বক্তব্যের শুরুতেই বললাম বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনও এতটা স্বচ্ছ যে আমার মতো একজন সাধারণ নারী যে আমি আমার প্রতি যে অন্যায়টা হয়েছে, আমার প্রতি যে জুলুমটা হয়েছে, আমি সেটার প্রতিকার চেয়েছি মহামান্য আদালতে এবং আমি মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞ যে আমি 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 সন্তুষ্ট। এখন কি আবারও যাবেন কিনা আদালতে? আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি। মহামান্য আদালত হচ্ছে একটা অ্যাডিট্রিম হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার রায় দিয়েছে আমার দোকানটা খুলে দেওয়ার জন্য, এখনও কিন্তু পূর্ণাঙ্গ রায় দেয় নাই। হ্যাঁ, পূর্ণাঙ্গ রায় শুনানি হবে ঈদের পরে, তখন পূর্ণাঙ্গ রায় দিবে। আমি কিন্তু উল্লেখ করেছি যে আমি যেখান থেকে হোলসেলে কিনি, হ্যাঁ, আমি কিন্তু ইম্পোর্টার না। আমি কিন্তু শুরু থেকে বলেছি আমার লাইসেন্স কি, আমি হচ্ছে খুচরা রেডিমেড গার্মেন্টস খুচরা বিক্রেতা। আমি কিন্তু কোনো ইম্পোর্টার বা পাইকারি বিক্রেতা না, আমি অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসি। তো আমি যে লাকানি কালেকশন থেকে, যেখানে লাকানি কালেকশন স্বীকারোক্তি দিয়েছে আমার কাছে সে 5000 পিস ড্রেস বিক্রি করেছে, সেখানে সে এটা কোথায় থেকে নিয়ে আসছে এটা কিন্তু নিশ্চিত আমি করতে পারবো না, বা ইম্পোর্টের কাগজ কিন্তু আমি দেখাইতে পারবো না ভাইয়া। তিনি কিন্তু অস্বীকার করেছেন যে এটা পাকিস্তানি ছিল না, এটা ফেক ছিল। সেটা ওনার বিষয়। উনি কিন্তু এটাও স্বীকার করেছে উনি আমাকে 5000 পিস ড্রেস বিক্রি করেছে। এখন সেই 5000 পিস ড্রেসের মধ্যে উনি এখন সেটা তো আমি তো আর জীবনে পাকিস্তান যাই নাই বা আমি ইম্পোর্টারও না, আমি কিভাবে সেটা নিশ্চিত করব? না, এটা এখনো প্রমাণিত হয় নাই। সেটা তো মহামান্য হাইকোর্টে, এই বিষয়টা কি বলবেন? যেহেতু আমি খুচরা বিক্রেতা, আমি আমার হোলসেলারের থেকে কিনে আনি, আমার হোলসেলার আমাকে যেটা এনশিওর করে আমি কিন্তু সেটাই আমি প্রচার করি। এবং আমি এখন মিডিয়ার মাধ্যমে একটা জিনিস আমি বলতে চাই, বিগত এই কয়দিনে আমি একজন উদ্যোক্তা হিসাবে আমি তো অনেক কিছু শিখেছি। তো আমি একটা জিনিস হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে সানবিজ বাই তনি পাকিস্তানি আর অন্য কোনো দেশের আমি নামও বলতে চাই না। সানবিজ বাই তনি তার প্রত্যেকটা পণ্য তার নিজস্ব ট্যাগে বিক্রি করবে, নিজস্ব ব্র্যান্ড ট্যাগে বিক্রি করবে। বিকজ সানবিজ বাই তনির পণ্য মানুষ কিনে সানবিজ বাই তনিকে দেখে। তো সানবিজ বাই তনি তার নিজস্ব ট্যাগে, সানবিজ বাই তনির ট্যাগে কিন্তু এখন প্রত্যেকটা পণ্য যাবে। এটা আমাদের জন্য, দেখেন, আমাদের পাকিস্তানি বিক্রি করতে হবে বা অন্য কোনো দেশের পণ্য বিক্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আমার সানবিজ বাই তনি শুরুই হয়েছে দেশি শাড়ি দিয়ে, আমি টাঙ্গাইলের শাড়ি দিয়ে শুরু করেছি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দেশি বিদেশি সব ধরনের পণ্য আমাদেরকে রাখতে হয়েছে পরবর্তী সময়ে, যখন আমাদের প্রতিষ্ঠান একটু একটু করে বড় হয়েছে। এবং আমি এই ঘটনার পরে আমার নিজের কাছে মনে হয়েছে, আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি সানবিজ বাই তনির আজকের পর থেকে যত পণ্য যাবে, অলরেডি আমাদের কার্যক্রম চলতেছে, প্রত্যেকটা পণ্যের গায়ে শুধুমাত্র সানবিজ বাই তনির ট্যাগ থাকবে। আচ্ছা, এটা হচ্ছে তদন্তের বিষয় এবং প্রমাণ সাপেক্ষের বিষয়। হ্যাঁ, আমি সেটা হচ্ছে যে এটা হয়তো যেহেতু আদালতের বিষয়, এটা হচ্ছে আপনার প্রমাণ সাপেক্ষ ব্যাপার। এই বিষয়ে আমরা প্রমাণ জোগাড়ের চেষ্টা করতেছি এবং প্রমাণ হলে অবশ্যই সেটা আপনারা জানতে পারবেন। জব্বার মণ্ডল নিজে বলেছেন আমার ম্যানেজারকে যে আপনার ম্যাডামকে আমার পাশে দাঁড়াইতে না করবেন, আমার পাশে বসতে না করবেন। আর একটা পোশাক নিয়ে কি ওনার ড্রেস আপের দিকে তাকানো যায় না। উনি এই ধরনের কি পোশাক? হ্যাঁ, এটা অপ্রাসঙ্গিক মন্তব্য কিন্তু উনি আমাকে নিয়ে করতে পারে না। তাহলে নারীর স্বাধীনতার বিষয়টি কোথায় যে দাঁড়ালো? আজকে 2024 সাল, যেখানে আমি আবারও বলতে চাই, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী এবং যিনি আমাদেরকে অভয় দিচ্ছেন নারী স্বাধীনতা, নারীর অধিকার এবং নারী উদ্যোক্তা তৈরির জন্য, তাহলে আমরা কোথায় যাব? না, কারণ টকশো বা আলোচনা যেখানে ওনাদের জব্বার মণ্ডল ছিলেন, ওনাদের ডিজি মহোদয় ছিলেন, আমার অভিযোগকারী ছিলেন, আমি ছিলাম। আসলে আপনি একজনকে একটা অপরাধ যদি প্রমাণিত হয়, আপনি কয় ধরনের শাস্তি দিলেন? আপনি দোকান বন্ধ করলেন, আপনি 2 ধারায় জরিমানা নিলেন, আপনি মিডিয়া ট্রায়াল করে একটা মেয়েকে, একজন মাকে, একজন নারী উদ্যোক্তাকে আপনি সামাজিকভাবে বিধ্বস্ত করলেন।
এই যে মিডিয়া ট্রায়ালের ফলে একজন নারীর কি পরিমাণ ক্ষতি হইতে পারে এটা আসলে আমার মনে হয় আপনারা সবাই এই ঘটনার মাধ্যমে বুঝতে পেরেছেন। যেখানে আমি আসলে আমি এতটাই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম ওই সময়টাতে, যে এত নিউজ, এত এই হচ্ছে প্রতারণা, গুলিস্তান, এইসব বিভিন্ন শব্দ ব্যবহার করে যে নিউজগুলো করা হয়েছিল, আমি একটা সময় আসলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আসলে আর এই ব্যবসা করব না, আমার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দেবো। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এটা। পরবর্তী সময় আমার স্টাফরা আসলে আমাকে এত রিকোয়েস্ট করে, ওরা আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দেয় যে ম্যাডাম আপনি মানে আমরা এত 250 মানুষ, আমরা কোথায় যেয়ে দাঁড়াবো ম্যাডাম, আমরা কার কাছে যাব। আপনি যে মন্তব্য করেন অযৌক্তিক। আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে পোশাক, কে কি পোশাক পরবে, পোশাক হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। আপনি শার্ট প্যান্ট পরবেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কে কি পোশাক পরবে, একটা ব্যক্তি কি পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। সো আমি কি পোশাক পরবো সেটা একান্তই আমার হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা, এবং জিনিসটা আমার মনে হয় না যে এটা এইরকম অপ্রাসঙ্গিক মন্তব্য কোনো নারীকে নিয়ে করা উচিত। আচ্ছা, আপনার যে মন্তব্যগুলো যেগুলো দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাকে বুলিং করে আমার ব্যক্তিগত কারণগুলা নিয়ে, বা যারা বুলিং করে, শুধু আমাকে না, আমার মনে হয় যত নারী সোশ্যাল মিডিয়াতে আছে প্রত্যেকটা নারীকে কোনো না কোনোভাবে বুলিং করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা তো কখনো দেখি না এগুলো নিয়ে প্রতিবাদ হইতে, যে কেন বুলিং করা হয়, কেন বুলিংয়ের শিকার হয় না নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যে নোংরা বুলিংটা করা হয়, এই নোংরা বুলিং নিয়ে কয়টা প্রতিবাদ হয়। এখন আমরা যখন কেউ, আমার মতো কেউ যখন একজন প্রতিবাদী নারী যখন প্রতিবাদ করে, তখন প্রতিবাদী নারীকে এই সমাজের অনেকেই এই প্রতিবাদী নারীকে মেনে নিতে পারে না। এই যে নারীর প্রতি সহিংসতার বিষয়টা এখানে আবারও স্পষ্ট। আদালত, ওনারা তো রাজু নামের অভিযোগকারীর বিষয়ে কোনো কিছু এখনো দেখাতে পারে নাই, আর এটা হচ্ছে আদালতের বিষয়। বিজ্ঞ আদালতের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল, এবং বিজ্ঞ আদালতের প্রতি আমি আস্থা রাখি। এটা পূর্ণাঙ্গ রায়ের পরে আপনারা অবশ্যই এই বিষয়ে ক্লিয়ার হবে। এই ঘটনার পরে নারী উদ্যোক্তা বৃদ্ধিতে, নারী উদ্যোক্তার পথ চলায় বাধাগ্রস্ত হবে। অবশ্যই হয়েছে, এবং মিডিয়ার অপব্যবহার করা হয়েছে। একজন নারীর বা একজনকে যখন আপনি দোকান বন্ধ করবেন, শাস্তি দিবেন, সেখানে আবার মিডিয়া ট্রায়াল কেন? যেখানে আমি 14 তারিখ নিজে যেয়ে স্বয়ং জরিমানা দিয়েছি, তারপরেও ওনাদের কথায় আমি টকশো করেছি। পরের দিন ওনারা আশ্বস্ত করেছিলেন পরের দিন দোকান খুলে দিবে। পরের দিন আমার ম্যানেজার যাওয়ার পরে ওনারা বলে আপনার ম্যাডামকে আবার আসতে বলেন। পরের দিন আমি আবার যাই, পরের দিন আমাকে সারাটা দিন বসায় রাখা হয় সেখানে। তারপরে সন্ধ্যার সময় তারা বিভিন্ন কথা বলে, তারা হচ্ছে বিভিন্ন বাহানা দিয়ে আমাকে ঘুরাইতে থাকে, এবং তারপরের দিন আমার ম্যানেজার আবার যায়, আমার ম্যানেজারকে দিয়ে জোর করে মিডিয়ার সামনে কথা বলানো হয়। তাহলে এই যে মিডিয়ার ট্রায়ালটা কেন? অবশ্যই আমার মনে হয় যে কাজে লাগাইতে পারে, যেহেতু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার আমি আমার স্পষ্ট কথা এবং আমি আমার প্রতিবাদের জন্য বারবার আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাকে তুলে ধরা হয়েছে। এটা অবশ্যই হতে পারে, এবং আমার কাছে মনে হয় এখানে কোনো একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে এই হয়রানি করা হয়েছে।